বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের ফিনান্স ক্লাসে স্বাগত। ফিনান্স প্রথম পত্রে আজকে আমরা অর্থের সময়মূল্য হতে কিস্তি ও ঋণ পরিশোধ সূচি নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসগুলোতে আমরা তোমাদেরকে যেই অঙ্কগুলো অর্থাৎ সমস্যাগুলো সমাধান করেছিলাম, সেখানে অর্থের বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, বর্তমান মূল্যের এনুইটি, ভবিষ্যৎ মূল্যের এনুইটি, এই সবগুলা নির্ণয় করা তোমাদেরকে সূত্রসহ এবং বিভিন্ন উদ্দীপকের মাধ্যমে সমস্যা সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ। তোমাদেরকে ক্লাস শুরুর আগে আরেকটি মেসেজ তোমাদের কাছে আমি পৌঁছানোর চেষ্টা করব, যে বিষয়টা তোমাদেরকে এটুকু মাথায় রাখতে হবে যে যে কোনো মূল্যে তোমাদের পরীক্ষা হবে, অটো পাস আর হবে না। এই জন্য তোমাদের যেহেতু সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে, সেই অনুযায়ী তোমরা খুব সহজভাবে তোমরা এই কাজগুলা সহজে সংক্ষিপ্ত সিলেবাসগুলো তোমরা করে নিতে পারবে। আমি আশা করব এই ক্লাসগুলো যদি তোমরা একটু ফলো করো, তোমাদের অঙ্কের যে সমস্যাগুলা, এই সমস্যাগুলা থাকবে না। এরই মাঝে তোমরা নিশ্চয়ই সংক্ষিপ্ত সিলেবাসগুলো পেয়ে গেছো। আমি তোমাদেরকে সংক্ষিপ্ত সিলেবাসগুলো সম্পর্কে আগে বলেছিলাম, আরও একবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। যেমন দেখো, প্রথম অধ্যায় অর্থের সূচনা আছে, অর্থের সময়মূল্য আছে, তারপর এরপর আছে তোমাদের মূলধন বাজেটিং, এরপরে আছে ঝুঁকি এবং মুনাফার হার। মোট এই 5টা অধ্যায়, অর্থাৎ এই 5টা অধ্যায় তোমাদের জন্য এইবার তোমাদের পরীক্ষার জন্য, অর্থাৎ যারা 2021 সালের পরীক্ষার্থী তাদের জন্য নির্ধারণ করা হয়েছিল। আর 2022 সালে, অর্থাৎ যাদের জন্য আজকে আমাদের অনলাইন ক্লাস একাদশ শ্রেণী, তোমাদের জন্য 6টা অধ্যায়। যেমন ধরো, অর্থের সূচনা অর্থায়ন প্রথম অধ্যায়, তারপর হলো অর্থের সময়মূল্য দ্বিতীয় অধ্যায়, তারপর হলো দীর্ঘমেয়াদী অর্থায়ন, এরপর আছে মূলধন বাজেটিং, তারপর আছে ঝুঁকি এবং মুনাফার হার। তার ভিতরে আমরা তোমাদের অর্থায়নের সূচনা অলরেডি বিভিন্ন ক্লাসগুলোতে আলোচনা করে তোমাদের শেষ করেছি, এবং আজকে আমরা এই গত কয়েকটা ক্লাসে আমরা অর্থের সময়মূল্যের উপরে তোমাদের বেশ কয়েকটা ক্লাস আমরা অর্থাৎ সম্পন্ন করেছি। আজকে দেখো, আমি যেটা করে তোমাদেরকে এখন বোঝানোর চেষ্টা করব, সেটা হলো, যদি তুমি কোনো প্রতিষ্ঠান থেকে, সেটা ব্যাংকিং প্রতিষ্ঠান হোক, কোনো ঋণদান সংস্থা হোক, অথবা কোনো এনজিও হোক, কোথাও থেকে যদি তুমি ঋণ গ্রহণ করো, এই ঋণটা তুমি কিস্তির মাধ্যমে কিভাবে শোধ করবে, অর্থাৎ কিস্তি পরিশোধ করার জন্য তোমাকে এই কিস্তিটা বের করার জন্য যে পদ্ধতিটা, সেটি আজকে আমরা একটি সমস্যা, অর্থাৎ সমস্যার মাধ্যমে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। দেখো, আমরা একটা সমস্যা দিয়েছি। সমস্যাটা হলো, 5 বছর পর, ধরো এখানে আরও বিভিন্নভাবে, ধরো কোনো একজনের নাম আছে বা কোম্পানির নাম আছে, সে 5 বছর পর একটি কম্পিউটার কিনতে চায়। তার জন্য তার কিছু টাকা প্রয়োজন। সে এই টাকাটা এককালীন তাকে দিতে পারছে না, তার কম্পিউটার কেনার জন্য 60,000 টাকা প্রয়োজন হবে। তাহলে সে এককালীন টাকাটা দেয়া তার জন্য সমস্যা আসে। সেই জন্য সে প্রতি মাসের শুরুতে সে কী করবে, একটি নির্দিষ্ট পরিমাণ কিস্তি জমা দিবে। ওই কিস্তির উপরে ব্যাংক তাকে 11% করে মুনাফা দিবে। তাহলে তাকে মাসের শুরুতে কি পরিমাণ অর্থ জমা দিলে সে 5 বছর পর 60,000 টাকা দিয়ে একটি কম্পিউটার ক্রয় করতে পারবে। তাহলে এই কম্পিউটারটা ক্রয় করার জন্য আমাকে তার জন্য কী করতে হবে, কিভাবে আমি এই কিস্তিটা বের করব, সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো, দেখাবো। তোমরা একটু খেয়াল করো, দেখো সমাধানটা আমরা কীভাবে করছি। সমাধানটা তুমি একটু দেখো, সেটা দেখা আছে। আমরা বললাম, দেয়া আছে আমাদের কম্পিউটার কিনতে কত টাকা লাগবে, 60,000 টাকা লাগবে। তাহলে ভবিষ্যৎ মূল্য, অর্থাৎ এফভি যেটাকে আমরা বললাম, সেটা হলো ফিউচার ভ্যালুটা কত, 60,000। তারপরে ব্যাংক তাকে কত দিবে, মুনাফা দিবে কত, 11% করে, যেটাকে আমরা বললাম 0.11। তারপরে কত বছর পর সে কিনবে, 5 বছর পরে। তাই দেখো, এখানে বছরের সংখ্যা আছে কত, এন দিয়ে আমরা বছরটা বুঝালাম, সেটা আছে কত, 5 বছর।
এখন এই 5 বছর সে কখন 5 বছরের জন্য সে কিস্তিটা দিবে কখন? প্রতি মাসের শুরুতে। তাহলে যদি প্রতি মাসে দেয় বছরে তার কিস্তির পরিমাণ কতটা হবে? 12টা। অর্থাৎ এটাকে আমরা চক্রবৃদ্ধি সংখ্যা, সেটাকে আমরা বোঝাবো এম দিয়ে। তাহলে বছরে সে 12 বার অর্থ কী করবে? টাকা জমা রাখবে। কিসের জন্য? তার কম্পিউটারটা 5 বছর পরে কেনার জন্য। তাহলে দেখো, তাহলে এখানে আমরা বের করব যে এই কিস্তিটা বের করার জন্য আমরা সূত্রটা ব্যবহার করব ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি, অর্থাৎ ফিউচার ভ্যালুর অ্যানুইটি অফ কি, যেটা আমরা অ্যানুইটি অফ ডিউ, যেটা আমরা করব কি অ্যানুইটি অফ ডিউ, অর্থাৎ অগ্রিম বার্ষিক ভিত্তি। অগ্রিম বার্ষিক ভিত্তির সূত্রটা আমরা এখানে দেখাবো। তাহলে অগ্রিম বার্ষিক ভিত্তির সূত্রটা দেখো, আমরা অগ্রিম বার্ষিক ভিত্তির সূত্রটা একটু তোমাদেরকে দেখাই। এখানে দেখো সূত্রটা দেওয়া আছে কি, এফ বি সমান এ, এ মানে হলো অ্যানুইটি, তারপর করলাম কি 1, অর্থাৎ 1 প্লাস আর ডিভাইডেড বাই এম, এম হলো চক্রবৃদ্ধির সংখ্যা, মাল্টিপ্লিকেশন, অর্থাৎ বছরে কতবার সে কিস্তিটা জমা দিবে। তারপর আর হলো যে সুদের হার, তারপর টু দি পাওয়ার এন, এন হলো বছরের সংখ্যা, মাইনাস কি আছে? মাইনাস আছে 1, এম এন ইন্টু এম, এম হলো আবার মাল্টিপ্লিকেশনের সংখ্যা। যেহেতু এখানে প্রতি মাসের শুরুতে বলা আছে, যদি মাসের শুরুতে, মাসে না বলে বছরে হতো, তাহলে কিন্তু আমার এখানে এম এর ফাংশন অর্থাৎ চক্রবৃদ্ধির সংখ্যাটা থাকতো না। তোমরা আশা করি আমি কি বলতেছি বুঝতে পারছো। দেখো এখন তাহলে আমরা সূত্রটা আরেকবার একটু দেখি। এফ বি হলো কি বললাম? ফিউচার ভ্যালু অর্থাৎ ভবিষ্যৎ মূল্য। এ হলো অ্যানুইটি বা কিস্তির সংখ্যা বা কিস্তির পরিমাণ। তারপর 1 অর্থাৎ 1 প্লাস আর টু দি পাওয়ার এম, এম হল আর হলো সুদের হার বা মুনাফার হার, এম হলো চক্রবৃদ্ধির সংখ্যা, আর এন হলো বছর। তাহলে সূত্রটা আমরা বললাম 1 প্লাস আর টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই এম টু দি পাওয়ার এন ইন্টু এম মাইনাস 1, তারপরে ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই এম। ঠিক আছে? তাহলে এখন এই সূত্রে যদি আমি কি করি, মানটা বসাই, তাহলে আমি কি করতে পারবো? আমার কিস্তির পরিমাণটা আমি নির্ণয় করতে পারবো। কিস্তির পরিমাণটা আমি কি করব? নির্ণয় করতে পারবো। এই সূত্রে আমি যদি মানটা বসাই, সূত্রে আমি কি করব? মানটা বসাইলে তুমি দেখো, তাহলে আমরা একটু মানটা বসাই দেখি। মানটা বসালে আমার কত আসতেছে? 1, সুদের হার আছে আমার কত? 0.11, আমার চক্রবৃদ্ধির সংখ্যা 12, বছর হলো 5, এন, আর এম হলো 12 ডিভাইডেড বাই আর হলো 0.11, আর হলো 0.11, তারপরে চক্রবৃদ্ধি এমের সংখ্যা 12 মাইনাস 1, আবার ঠিক আর এর মান বসালাম, এম এর মান বসালাম। তাইলে আমি যদি এটা ক্যালকুলেশনটা করি সরাসরি, তোমরা কি করবা? এটা ক্যালকুলেটারে পুরা বিষয়টা সরাসরি করে ফেলবা। তাহলে এখানে দেখো আমার ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে, আমরা কত ভবিষ্যৎ মূল্যটা আমরা একটু ক্লিয়ার করে, এখানে ভবিষ্যৎ মূল্য আছে আমার 60,000 টাকা। কত? 60,000। হ্যাঁ, সমান এ, সমান আছে কি? এ আছে, সমান এ। ভবিষ্যৎ মূল্য হলো আমার 60,000, এ 60,000, এ ইন্টু এ সমান এ হলো, আমরা এ বের করব। তাহলে এ বের করলে দেখো আমরা এর মানটা পেয়ে গেলাম। এর মানটা পাইলে এটা কত বের হইলো আমাদের? এটা বের হলো আমাদের, দেখো এ বের হচ্ছে তোমার 747.72 টাকা। অর্থাৎ যদি আমি প্রতি মাসের শুরুতে 747.72 টাকা জমা রাখি ব্যাংকে, তাহলে 5 বছর পরে আমি 60,000 টাকা দিয়ে একটি কম্পিউটার ক্রয় করতে পারবো। এটা আমরা বললাম কিস্তি নির্ণয় করলাম। আমরা এটা কী করলাম? আমরা কিস্তিটা বের করলাম। এখন এরপরে আমরা বলছি যে যদি কিস্তিটা তো আমরা জানতে পারলাম, কিন্তু যদি আমি কোনো ব্যাংক থেকে ঋণ নিই, তাহলে আমাকে ওই ঋণটা কী করতে হবে? পরিশোধ করতে হবে। আমরা যদি কোনো ব্যাংক থেকে ঋণ গ্রহণ করি, তখন আমাকে সেই ঋণটা কী করতে হবে? পরিশোধ করতে হবে।
এই ঋণ পরিশোধের জন্য আমরা যে সূচি তৈরি করব সেটাকে বলা হচ্ছে ঋণ পরিশোধ সূচি বা তালিকা। অর্থাৎ ঋণ নিলে ঋণ পরিশোধ করার জন্য যে তালিকা প্রস্তুত করব তাকে বলা হচ্ছে ঋণ পরিশোধ সূচি বা ঋণ পরিশোধ তালিকা। ঋণ পরিশোধ তালিকা। তাহলে এখন দেখো, আমি তোমাদেরকে আজকে ঋণ পরিশোধ তালিকার জন্য কোনো প্রশ্ন দেব না, আমি তোমাকে দিব যে একটা, তোমাদেরকে যেটা দিব সেটা হলো ঋণ পরিশোধের সূচি তালিকার একটি নমুনা দেখাবো। ঠিক আছে, নমুনা দেখাবো, অর্থাৎ ঋণ পরিশোধ তালিকাটা কিভাবে প্রস্তুত করতে হয় সেই নমুনাটা আজকে আমি দেখাবো। এরপরে আমরা আগামী ক্লাসে একটি উদ্দীপকের মাধ্যমে অথবা একটি সমস্যার মাধ্যমে আমরা সম্পূর্ণ ঋণ পরিশোধ তালিকাটা প্রস্তুত করব। তাহলে দেখো, ঋণ পরিশোধ সূচি বা ঋণ পরিশোধ সূচি তালিকা এটা কী করলাম। তাহলে কলাম হবে কয়টা? একটা হলো কিস্তির সংখ্যা, অর্থাৎ কয়টা কিস্তি আমি এই প্রদান করতে হবে। তারপর হলো ঋণের প্রারম্ভিক জের, মানে প্রথম আমি যে ঋণটা নিয়েছিলাম সেটা। তারপর আছে কিস্তির পরিমাণ, অর্থাৎ কী পরিমাণ করে আমি, যেমন একটু আগে আমরা বের করলাম একটা 747.72 টাকা কিস্তির পরিমাণ। তারপরে আমাদের আছে সুদের পরিমাণ, অর্থাৎ এই কিস্তির উপরে আমি কী পরিমাণ সুদটা দিয়েছি, সুদের পরিমাণ। তাহলে সুদটা দেওয়ার পরে আমার কিস্তি এবং সুদ পরিশোধ করার পরে আমার কী পরিমাণ আসল থাকলো, অর্থাৎ আমি কী পরিমাণ আসল পরিশোধ করলাম, কী পরিমাণ সুদ পরিশোধ করলাম, কী পরিমাণ আসল পরিশোধ করলাম, এবং বছরের শেষে আমার কী পরিমাণ ঋণ আমার হাতে রয়ে গেল, সেটা হচ্ছে ঋণের সমাপনী জের। তাহলে 1 2 3 4 5 6, অর্থাৎ 6টা কলাম আমাকে রেডি করতে হবে অর্থাৎ ঋণ পরিশোধ। তাহলে প্রথম থাকবে কি? কিস্তির সংখ্যা, তারপরে থাকবে ঋণের প্রারম্ভিক জের, অর্থাৎ প্রথম আমি যে ঋণটা নিয়েছি সেটা, তারপরে আমি কী পরিমাণ কিস্তি পরিশোধ করতেছি সেটা কিস্তির পরিমাণ। তাহলে এই কিস্তির সাথে আমার কী পরিমাণ সুদ পরিশোধ করতেছি সেই সুদের পরিমাণ। কিস্তি এবং সুদ পরিশোধ করার পরে মূল প্রারম্ভিক জের থেকে আমার কী পরিমাণ আসল রয়ে গেল আমার কাছে, সেই আসলের পরিমাণ। এই আসল সহ বাদ দেওয়ার পরে বছরের শেষে আমার কী পরিমাণ সমাপনী জের, অর্থাৎ কী পরিমাণ ঋণ আমার হাতে রয়ে গেল, সেটা হলো নাম হলো যে ঋণের সমাপনী জের। এটা হলো আমার ঋণ পরিশোধের তালিকা। এটার নাম হলো ঋণ পরিশোধ তালিকা। তাহলে এই তালিকাটা আমরা আগামী ক্লাসে একটি উদ্দীপকের মাধ্যমে তোমাদের জন্য এই তালিকাটা থেকে আমরা সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। তোমরা ভাষায় আমি যে অঙ্কগুলো অর্থাৎ যে উদ্দীপকগুলো দিচ্ছি তার আদলে যে প্রশ্নগুলো থাকে সেগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের কাছে এই সমস্যাটা কোনো সমাধান, এই সমস্যাটা কোনো সমস্যা বলে মনে হবে না। এই অঙ্কগুলো করতে তোমাদের কাছে কোনো কষ্ট বা সমস্যা মনে হবে না যদি তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলি দেখো এবং অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করো। তাহলে আমরা এখন দেখো, আমরা কিস্তির পরিমাণ নির্ণয় করলাম। তাহলে এখন কিস্তিটাকে আমি কোনটা যদি বছরের প্রথমে হলে আমার হবে যে সাধারণ বার্ষিক ভিত্তি, আবার বছরের শেষে হলে হবে সাধারণ বার্ষিক ভিত্তি, আর বছরের প্রথমে হলে হবে আমার এটা অগ্রিম বার্ষিক ভিত্তি। তাহলে আজকে আমরা যেটা করলাম সেটা দেয়া আছে আমাদের প্রশ্নের মধ্যে, প্রতি মাসের শুরুতে অর্থাৎ বছরের প্রথমে। তাহলে এটা বুঝতে পারতেছি আমরা অগ্রিম বার্ষিক ভিত্তি। তাহলে অগ্রিম বার্ষিক ভিত্তির কী মূল্য বের করতে হবে? ভবিষ্যৎ মূল্য। তাহলে এখানে কিস্তি নির্ণয় করার জন্য আমরা অগ্রিম বার্ষিক ভিত্তির ভবিষ্যৎ মূল্যের সূত্রটা তোমাদেরকে দেখালাম। অগ্রিম বার্ষিক ভিত্তির সূত্রটা দিয়ে আমরা তোমাদেরকে কিস্তিটা বের করে দেখালাম। এরপরে আমরা তোমাদেরকে দেখালাম সেটা হলো ঋণ পরিশোধ সূচি বা ঋণ পরিশোধ সূচির তালিকা প্রস্তুত করার নিয়মাবলী, কীভাবে আমি ঋণ পরিশোধ সূচিটা প্রস্তুত করব সেভাবে দেখালাম। বললাম যে প্রথম হলো কিস্তির সংখ্যা, তারপর হলো ঋণের প্রারম্ভিক জের, এরপরে হলো কিস্তির পরিমাণ, তারপরে হলো সুদের পরিমাণ, তারপরে হলো আসলের পরিমাণ। কি পরিমাণ? অর্থাৎ আমি বললাম কিস্তি এবং সুদ দুটা মিলে কিস্তির মধ্যে থাকবে কি আমার সুদের পরিমাণও থাকবে, আসলের পরিমাণও থাকবে, এই দুটা মিলে হবে আমার কিস্তির পরিমাণ। আর এই কিস্তির পরিমাণটা প্রারম্ভিক জের থেকে বাদ দিলে আমি পাবো সমাপনী জেরটা। এই কিস্তির পরিমাণটা প্রারম্ভিক জের থেকে বাদ দিলে আমি পাবো কি? সমাপনী জেরটা। কিস্তির মধ্যে শুধুমাত্র আমার সমাপনী জেরের জন্য আমাকে বাদ দিতে হবে শুধু
আসলের পরিমাণটা। সুদটা কিন্তু আমার আসলের ঋণের সুদ সুদ যেটা দিব সেটার জন্য কিন্তু আমার ঋণের পরিমাণ কমবে না। ঋণের পরিমাণ কমবে কখন? আসলের পরিমাণ বাদ দেওয়ার পরে। তাহলে আমি যদি প্রারম্ভিক জের থেকে যদি আসলের পরিমাণটা বাদ দিয়ে দিই, তাহলে আমার বছরের শেষে যেটা থাকবে সেটা হবে যে আমার সমাপনী জের, অর্থাৎ পরবর্তী বছরের প্রারম্ভিক ঋণ। পরবর্তী বছরের এটা কী হবে? প্রারম্ভিক ঋণ। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আগামী ক্লাসে আমরা এই ঋণ পরিশোধ সূচির উপরে একটি সমস্যা সমাধান করে তোমাদেরকে দেখাবো। এরপর আবার প্রথম থেকে আমরা আরেকবার একটু আলোচনা করে নিব, যেহেতু আমরা অর্থ সময় মূল্য প্রায় আমাদের শেষ পর্যায়ে চলে আসছে। এই আর 2টা ক্লাস আমরা এটার উপরে করব, করে তোমাদেরকে আমরা পরবর্তী একটা নতুন অধ্যায়ে আমরা চলে যাব, যেটা 2022 সাল আমাদের শিক্ষার্থীরা পরীক্ষা দিবে, সেই সিলেবাসটার উপরে, সংক্ষিপ্ত সিলেবাসের উপরে। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।